হেই ইউ, কে তুমি? আমার বিছানায় কেন? কি কাজ? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী বাক্য বচনে কিছুটা ঘাবড়ে গেল তাসফি। রুমের মধ্যখানে এক ফালি নিয়ন আলোয় কালো ডিম লাইট জ্বলছে। কারো রুমে যে এমন অদ্ভুত রঙেরও ডিম লাইট থাকতে পারে সেটাই কর্কশ মানবের রুমে না আসলে জানতেই পারত না সে। কি হলো? অ্যান্সার মি। আবারও সেই একই ঝাঁঝালো স্বর। কর্ণগোচর হলো তার। তাসফি এখন কি উত্তর দিতে পারে এই প্রশ্নের? সে যে এই রুমে থাকা চলমান করা পুরুষটির বিবাহিত স্ত্রী, নাকি অন্য কিছু? কি উত্তর দিবে সে? ভাবনার বিষয়। যে মানবের নিজের বিয়ের কথাই মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতেই পারে না, তাকে আর কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কী করে? এই ফাঁসির ডাক্তার তো আগে তাকে দেখেইনি, কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। অবশ্য এমন কালো আলোয় গোমটা শুদ্ধ লাল বেনারসি দৃশ্যমান হবে কি করে? আপা, আপা! নিস্তব্ধর বজ্র কণ্ঠ কর্ণগোচর হতে বাসন্তী কিছুটা ঘাবড়ে গেলেও নিজের মিশে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই, তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে ভুলে গেলি ভাই? মা তাপসি কই? রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমের এই ফ্যাসফ্যাসে আলোয় কিছুই দেখা যায় না, লাইট পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না ভাই। নিস্তব্ধ প্রতি উত্তরে তেরসা কণ্ঠে জবাব দিল, অন্তত তোমাদের রুচি থেকে এনাফ ভালো, না হলে একটা নাবালিকা মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা। ভাই, ও নাবালিকা নয়, সাবালিকা। শুধু 18 হয়নি, এ যা সামনের মাসে পূরণ হয়ে যাবে সেটাও। ডাক্তারি পাশ করেছিস তুই, কিভাবে বলতো ভাই? আদৌ তো কিছু পড়েছিস তো? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। তাসফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। বাসন্তী আবার বলে উঠল, আর বিছানায় কে? বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে গিয়েছিলাম তো। এত কি মহাভারত অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বউয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটিসুটি অক্ষরে লেখা তাসফি বিনতে আনহা নামখানা জহুরির চোখে পরখ করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না। নিস্তব্ধ মুখ ছিটকে ছিল, তবু সোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল। ডাক্তার নিস্তব্ধ, স্যার। কিন্তু বোকা মানবকে কে বোঝাবে? নার্ভাসনেসে সই করার সময় প্রচণ্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির। তাই তো নামের সঙ্গে অক্ষরগুলোও হয়েছে কাঁপাকাঁপি, একটা বড় একটা ছোট। গর্জে উঠল নিস্তব্ধ, হোয়াট আর ইউ ক্রেজি আপা? ওকে আমার রুমে কেন নিয়ে এসেছিস? ওকে আমার রুমে থাকবে নাকি? তুই জানিস আমি রুম শেয়ার করতে পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও আমার সব কিছুতে ভাগ বসাবে। এই মেয়েকে এখনই রুম থেকে বের কর আপা। নিস্তব্ধ চিৎকারে ভয়ে কিছুটা কেঁপে উঠল তাসফি। আরও জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, আর চিল্লাস না তো ভাই। দিন দিন তোর উগ্রতা কিন্তু আমাদের অতিষ্ঠ করে তুলেছে। কিছু করার নেই, দাদু যে কটা দিন আছে, একটু কষ্ট তো তোকে করতেই হবে। তারপর না হয় অন্য একটা ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ব্রু কুঁচকে নিল। কথায় কথায় একদম দাদু দাদু করবি না পা। তো দাদুকে আমি ভয় পাই বলে মনে হয় তোর? হ্যাঁ, পাস তো, সেটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোর ওই বুড়ো দাদু শুধুমাত্র ব্ল্যাকমেল করাই বিয়েটা করতে হয়েছে। এ মেয়ের আমাকে বহন করবে সেই ক্ষমতা আছে নাকি? ফুসকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। 28-এর কোটায় পা দেওয়ার তাগড়া পুরুষ সে। চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে সে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্যাপ আনম্যাচিউরড ফুসকে মেয়েটিকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা শিরশিরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার গাড়ে চেপে দিয়েছে। জ্বলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল, আমি অত কিছু জানি না ভাই। দাদু আমাকে এগুলো বলতে বলেছিল বলে বলে গেলাম। এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানায় জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। বাইকে শুনিয়ে শুনিয়ে বলল, এই যে তাসফি, রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও, ঠিক আছে? ভাই কিন্তু বেশ রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন ভাব ধরল যেন সে লজ্জায় মুছড়া যাচ্ছে, কিন্তু ঘটনা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা টজ্জা কিচ্ছু পাচ্ছে না।
আপা? নিস্তব্ধ স্বর কিছুটা ঝাঁঝালো ঠেকল কি। তোর আপাকে আজ আর পাচ্ছিস না। বাই টাটা, বেস্ট অফ লাক। বাসনটি যেতে নিস্তব্ধ রাগে ফেটে পড়ল। শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। ধড়াম শব্দ করে দরজা লাগালো। কিছু করার নেই, 2 দিন এই উটকো ঝামেলাটাকে তার সহ্য করতে হবে। ওয়াশরুমে দরজা লাগানোর শব্দে চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজা ভেঙে যায়নি তো? চুপি চুপি তার চেক করতে হবে। এই মানবের সমস্যাটা কি? যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকু পরান, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতে সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো, সব সেট করে দিয়ে এসেছিস তো দিদিভাই? একদম দাদু। দাদু বলল, এবার দেখব দাদুভাই সুন্দরী বউকে ছেড়ে নাবালিকা করে করে কদিন কাটাও তুমি। সকলে একজোটে হেসে দিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, যাও যে যার রুমে গিয়ে ঘুমাও, সকালে আবার কথা বলো। সবাই সুরসুর করে নিজেদের রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকে নিস্তব্ধ বোধহয় সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে। যেমন তার মা তেমনি তার ছেলে। নিলয় সাহেব চাইলেন নিজ স্ত্রীর পানে। ভয় ভয় লাগছে তাকে, আবার কিছু না বলে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন, বাবা, আপনি রাতে আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দেই। ভদ্রলোক কথার বিরোধিতা করলেন, না বৌমা, আমি রাতে আর কিছু খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি আমার সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নিলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার উপরেই ঝাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই, তুমি এসো গিন্নি। দাঁড়ান। নিলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি, তার পড়াশোনা আছে, কিছুদিন পর সে ডাক্তারি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে তো এই নয় যে তাকে এখনই সংসার করতে হবে। এজন্যই বলে, বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে। আপনার বাবাকে জানিয়ে দিবেন, বেশি বাড়াবাড়ি যেন সে না করে। অনিমা বেগম হনহন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির দিকে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার কাছে সমস্ত কর্কশ নালিশ এসে জুড়ে যায়। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আর তার ছেলের বয়স এখন 28, এখন নাতি নাতনির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18তে পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন 16 বছর বয়সে, তাহলে সমস্যা কোথায়? এজন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেয়েটা এখনও হাবাতের মতো সেখানে বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক, তাতে তার কিচ্ছু আসে যায় না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে 2 দিন কাজ থেকে বিরতি নিয়েছিল সে। আর নয় কাজ করে হসপিটালে জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শোকাই অনেক ভালো। তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না। ল্যাপটপ অন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজিব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দুটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তে সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে বেসে এলো লাগামহীন কথাবার্তা। বাসরাত কেমন কাটছে আমাদের ডাক্তার বন্ধুর? কেমন কাটবে মানে, আমাদের বন্ধু তো নিজেই সার্জন। ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে নেবে। সো নো চিন্তা গাইস। ল্যাপটপ থেকে বেশি আসা পরপর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ, সিসি, কি অসভ্য মাত্র কথাবার্তা, ভাব দেখায় যেন সাধুপনার। নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপোর্ট গুজল কর্নে। চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাস, মান সম্মান সব ধুয়ে দিচ্ছে ওরা ওই নাবালিকা মেয়েটার সামনেই।
কলের ওপাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল, কি খবর মামা? কথা বলো না কেন? বাসর রেখে এখানে কি? নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছে বলো? মাহিন ধমক দিল তাকে, আরে চুপ থাক সুজন মাঝি। এই নিস্তব্ধ, বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ, তাই বলে কি বিয়েটাও এমন এমন নিঃশব্দে করে ফেলবি বেটা? শাহালা চুপি চুপি বিয়ে করে নিলি, এই তোর কলিজার বন্ধুদের একটা বারো খবর দিলি না। আরে তোদের বাড়ির পাশের বাড়ি, আমাদের বলার সঙ্গে সঙ্গে তো হাজির হয়ে যেতাম, ফ্রিতে মাংস খেতাম, একটু বাসরের টাকা পেতাম। মাহিনে সব উগড়ে দেওয়ার পর ওপাশে থাকা সুজন গলা খাকটি দিল। মাহিনে যেন হুঁশ ফিরল, কি বলছে সে দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলতেছিলাম আর কি, আরশি না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথায় নিস্তব্ধ বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, না হলে ফোন কাট। এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে উঠল, এই একদম ফোন কাটবি না। একে তো না বলে বিয়ে করেছিস, তার উপর এখনও বউ না দেখিয়ে বসে আছিস। এখনই আমাদের ভাবির ছবি পাঠা। নেই। নিস্তব্ধের এক শব্দের আগে চোখে তাকালো সকলে, যেন প্রশ্ন করে দিবে ওদের ওই চোখ দিয়েই। সুজন বলে উঠল, নেই তাহলে ক্যামেরায় দেখা, নাকি সেটা দেখানোর? জাস্ট শাট আপ সুজন, ওর এখন 18 হয়নি, বাজে কথা বলবি না। দেখতে ইচ্ছে হলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। বলিস কি ভাই, ভাবির 18 হয়নি? আরে ধুর, 18 হয়নি তো কি হয়েছে, এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন? ওদের সবার কথায় তৃপ্তি প্রচণ্ড বিরক্ত হলো। তার এসব অতিরিক্ত ন্যাকামি বয় কিছুই মনে হচ্ছে না। একে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেলেছে, তার উপর বাসরের কথা শুনে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আদিক্ষেতা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোরা কেন এত নাক গলাচ্ছিস? তৃপ্তি এক কথায় পুষে উঠল সুজন। কেন কেন আদিক্ষেতা করব না কেন? নাক গলাবো, 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সর্দি মাখা নাক নিয়ে দূরে থাক। আমাদের প্রিয় বন্ধু বিয়ে করে এনেছে, অথচ এখন বলবে সে নাবালিকা? তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে কি মনে ছিল না? এখন সে নাবালিকা হোক আর বাচ্চা হোক, ভাই এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথেই তোর বাসরটা সেরে ফেলতে হবে, আর দ্রুত আমাদের মামা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শাট আপ স্টুপিড। নিস্তব্ধ ধমকে সুজন মোটেও চুপসে গেল না, সে তার কথা চালিয়েই গেল। বুঝলি ভাই, সুজনের একটা বাচ্চা মামা ডাক শুনতে শুনতে কান পচে জং ধরে গেল। খুব দ্রুত জংসটা তো, ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করব, কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল। এখন তুই ভরসা। কি বলিস সবাই? সবাই একজোটে হৈ হৈ করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধহয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে যেন তাই করতো বোধহয়। অ্যাপটাকে যে কে বানিয়েছে, তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে কে বলতে হবে। মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে। নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সব কটা লাগামহীন বিকৃত মুখের বাসা। ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কী করে। বন্ধুদের ছবি দেখানোর কথায় নিস্তব্ধর মনে পড়ল সে তার সদ্য বিবাহিত বউয়ের মুখখানাই এখনও দেখেনি। ওই যে ঘোমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না, তার জানার দরকারও নেই। যাকে বউ হিসাবে মানতেই পারছে না, তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল। নববধূর দিকে তাকিয়ে ধমকে উঠল, এই মেয়ে, এখনও সঙ্গের মতো বিছানায় বসে আছো কেন? সারা রাত কি এভাবেই বসে কাটাবে? দেখি সরো, বসো, তারপর যা খুশি করো। তাসবি মনে মনে বেঞ্চি কেটে সরে বসল। নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে গাড় ব্যথা করতে পারবে না, অসম্ভব। এ মানব তো কিছু না বলে ঠিক শুয়ে পড়ল। এবার তাসবি কি করবে? তাসবি খুব যত্ন নিয়ে পরখ করল তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মসৃণ ত্বক, ঘন ভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপসে পড়েছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাফসিরের নিজেরই হিংসা হচ্ছে। বোধহয় পুরুষটি সৌন্দর্যের দিক থেকে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য,
সুন্দর বলে কি তাসবি এই অহংকারী লোকটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো আর হবে না, তার ব্যবহার একদমই কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাখে একটা, তার উপর ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসবির ভাষ্যমতে ডাক্তাররা হয় কসাই। ঠিক মিলে গেল তার কথা। কিছুদিন পর সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালাম, বাবা সবে আমি ইচ্ছে দিলাম, ইন্টার্নি শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকতি কোনো কাজেই দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথায় সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসবি। এ মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাস লোক একটা, আস্ত পাজি ডাক্তার, অসভ্য বর্বর কর্কশ। মা নেই, দাদি আর শাশির কাছে সে মানুষ, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে। হৃদয়ের কষ্টগুলো যেন তাসবির চোখ উপড়ে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃদপিষ্টে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতির রূপ নিচ্ছে যেন। তার মা ছিল একগুঁয়ে শিক্ষিত মহিলা, আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এভাবে বাবাকে নিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধহয় এভাবে হতো না। কেন বাবা হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল তাসবি জানে না। তবে তার বাবা তাকে যে যুক্তি দিয়েছে, তার মনে হয়েছে সেটা নিশ্চয়ই একটা বাহানা মাত্র। নিশ্চয়ই আরও অন্য কোনো বড় কারণ রয়েছে, যেটা শুধু সেই জানে না। তবে তা তো সে জেনেই ছাড়বে। নিস্তব্ধ নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসবি বিড়বিড়ালো কিছু। এই লোক সুন্দর হোক, যা খুশি হোক, সেও কম নাকি? সে কি বানের জলে বেশি এসেছে? ইস, সে নাকি নাবালিকা। আরে তো 14 গোষ্ঠী নাবালিকা। তবা তবা, তুই নাবালিকা। আরে কিছুদিন পর এই তাসবি ডাক্তারি পড়বে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। যত সব। হিসেব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত। বিয়ের প্রথম রাত যেহেতু, বাসর রাত তো বটেই। কিন্তু বাসর রাত আসলে কেমন হয়? বাসর রাতে বুঝি এভাবে দুজন মানবী মুখ জামটি দিয়ে একে অপরের দিকে ফিট দিয়ে গামটি মেরে থাকে? দুনিয়ায় আদৌ কারো কি এমন বাসর হয়েছে কিনা তাসবির জানা নেই। বর বলে, মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আহা, কত সুন্দর বাসর। বাসর রাত নিয়ে তাসবির মাথা ব্যথা কোনো কালেই ছিল না। তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণায় ছিল না। যাই হোক, তবুও বাসর রাত নিয়ে তার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, অবশেষে না চাইতেও। গভীর দীর্ঘশ্বাস বের হলো আর শ্বাসনালী ফেড়ে। এখন দেখার পালায় গভীর নিঃশ্বাস কবে হালকা হবে তারই প্রহর গোনা। খসমসে ভারী শাড়ি পরতে সেও কাত হয়ে শুয়ে পড়ল। বিয়েটি নিয়ে তার কোনো স্বপ্ন নেই। তার ইচ্ছে একদিন সে বড় ডাক্তার হবে। সব ডাক্তারের মতো কষাই সে হবে না, সে হবে নরম ধরনের ডাক্তার। যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনোই অসহ্য মানবের মতো ধমকাবে না। তার হৃদয় আবার পোমের মতো নরম কিনা। গোমেরা ধরা দিল তার চোখে। কালো নিয়ন আলোয় কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসবির সংস্পর্শে অধিক আলোকিত এই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের ক্যাপলখানা। আকাশের সাত মাখার সঙ্গে সজ্জায়িত তাসবির উজ্জ্বল মুখের আদলে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধ রাদারে ঢাকা গড়াজ আলোকিত। তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাওর করবে? কবুল একটিমাত্র শব্দ, বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায়। আসলে কি শুধু কবুল বলার কারণে তাদের জীবনের পরিবর্তন হয়? তাদের জীবনের পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। ঘর আলাদা, ঘরের লোক আলাদা, এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বদলে যায় এক লহমায়। একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় একই বিছানায়। আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কবুলের কঠিন দাবগুলোও বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ কেউ পারে না, হয় ডিভোর্স। তাসবি কি পারবে মানিয়ে নিতে? দুজন বিপরীত মানসিকতার জেদি মানবীর মিলন কেমন করে হবে? কি করে হবে তাদের মিলন? আদতে কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদমাজারে? নাকি অন্যদের মতো তাদের পরিণতিও হবে শূন্য? তাদের জীবনের ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি 7 রঙায় উজ্জ্বল রংধনু, যার প্রতিটা মুহূর্ত জল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে? ভীষণ চমৎকার একটি সকাল, তবে আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশ কেন আজ এমন গুমুট ভাব ধরে থাকবে? আকাশ কেন কালো থাকবে?
তারা জানে না বুঝি? কাল তাসফির বিয়ে হলো, আজ কি তাদের দুঃখী মানায়? গোমর ধরা আকাশ যেন তাসফির মনের আন্দরে ঢুকে পড়েছে, সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা, সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার তো কিছু নেই, যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পরদিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করবে, কিন্তু কি হলো? তার সে আশায় গুড়ে বালি টেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছেন রুম ছেড়ে। সকাল সকাল তাসফির চোখ মেলে দেখল তার মাথার উপরের শুভ্র ছাদখানার পাশে নেই কেউ, আর না গড়ে সূর্যের আলোও নেই, তার বরও নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখার স্বপ্নটাই এই বাড়িতে অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদৌ কি হবে কিনা কে জানে। এমন সময় বাসন্তীর হাঁকডাক বেশি এলো দরজার উপাস হতে। দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো সে। তাড়া দিয়ে বলল, এ তাসফি, ওঠো তো, অনেক বেলা হয়েছে কিন্তু। দ্রুত ফ্রেশ হয়ে নিসাই। নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশী আসলো বলে। বুঝি না বাপু, এই যুগও এখন এমন বউ দেখার কি আছে? রেডি হয়ে নিসাই, আমি যাচ্ছি। কত কাজ বাবা, একটা বিয়ে সামলানো কি চারটিখানি কথা নাকি বাপু? কাল আবার বউবাদ। এই যুগে এসেও এদের কত ভাত যে মুখে নিতে হয় খোদাই মালুম। বাসন্তী আপার কথায় তাসমির মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না। সেই হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আছে। তার গোলগাল পর্সা মুখশ্রী যেন কষি ফান পাতার ন্যায় উজ্জ্বল দীপ্ত। ঢাকর ঢাকর চোখ দুটোই শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেনি। কালকের গায়ে শাড়িও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এখনই তার গোসল সারা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো। শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটাল যাবে। তখন তার মোবাইলটা ফেলে যাওয়ায় রুমে এসেছিল নিতে। তখন কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ, হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধ চিত্র। তাসফিকে ওই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে। শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই সে উচ্চারণ করতে পারল না। হতবিহ্বলের মতো তাকিয়ে রইল এক অপরূপ সৌন্দর্যে ধারা রমণীর পানে। তার বাসায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গ যে তার জলসানো জ্যোতি। মাদকতায় আচ্ছন্ন পরিবেশ। শুষ্ক ডোক গিলল নিস্তব্ধ। তবে এটাই কি তার পুষ্কে বউ? তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধর মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। যেন রুমে নিস্তব্ধ ছিলই না, এমন একটা ভাব। কোথায় এ মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দুহাতে বুক ডাকবে, কাপড়ে দেহ আবৃত করবে। কিন্তু এ মেয়ে তাকে দেখলই না। কই গল্পের সিরিয়ালে তো এমনটা হয় না? তারা তো বলে, নেহি এ কেয়া বাত হে, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন, মেয়ে কিয়া কারু, মেয়ে কিয়া কারু। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকি দিল, তবুও কেমন ভন ভন করছে। চিহ, শেখ যে কি ভাবছে, সব লেম চিন্তাধারা, সবই নাবালিকা মেয়ে দোষ। বাপ দেখে তো মনে হয় না নাবালিকা, বাপ দেখো বোধহয় 25 বছরের যুবতী, অথচ বয়স তোর 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এই মুহূর্তে আমার রুমে যে পুচকে মেয়েটার অবস্থান, তাকেই আমি বিয়ে করেছি, তুই কি শিওর আপা? নিস্তব্ধের হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ, কেন, কি সমস্যা? নিস্তব্ধ বিতৃষ্ণার স্বরে বলল, ছি আপা, ছি, এরকম লেম একটা কাজ তোরা করতে পারলি আমার সাথে? বাসন্তী বাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল। হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম আপা। সঙ্গে ওই পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমায় তো আগে বলিসনি। এমন কুৎসিত চেহারার মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলি তোরা। একটু কি দয়া মায়া হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস তোরা? তবে শুনে রাখ, এই নিস্তব্ধ ইয়াসারকে টেক্কা দেওয়া এত সহজ নয়। বলে নিস্তব্ধ হনহন করে বেরিয়ে চলে গেল। বাসন্তী হতবিহ্বলের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল না তো আবার? ইয়া খোদা। তাসফি রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের 3 পিস পরে। নিস্তব্ধের কথাগুলো কর্ণগোচর হতে চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাস একটা লোক। রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে
এখন আবার তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা ফুলটিবাস। সঙ্গে সঙ্গে তাসফি নিজ মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উল্টে ফেললেন। বিলাপ করে বললেন, ছি ছি, এ কি নাথ বউ, এসব কী পরছস তুই? বিয়ের পরদিন কোথায় শাড়ি পরবি, মাথায় গোমটা দিয়ে থাকবি, তা না এসব জামা পরে চলে এসেছিস রে সেমরি। তাসফি অবাক জরা গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সব সময় পরে, দেখোনি বুঝি? দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বেঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে পিস করে বলল, আরে সেমনি বুঝোস না, তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলো পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবে কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসবো। তাসফি মনে মনে হাসে। ইস, ভালোবাসা না চাই। তোমার নাতি তো একটা কষাই নানি, সে আবার ভালোবাসবে কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউয়ের সঙ্গে একটু ভালো করে কথাও বলেনি, ভালো মুখে আর কি কথাই তো বলে না, সারাক্ষণ তার কপালখানা কুঁচকে রাখে। বোধহয় কপাল কুঁচকানোর ব্যারাম আছে তার। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর সেমরি, সে যাই হোক তোর স্বামী, তাকে খুশি করা তো দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝদারের মতো মাথা নাড়ল। ফিরোজা বেগম ফিসফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যা তো নাথ বউ, সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বউয়ের হাতে চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলল, ইস, বুড়ি কেমন মুহূর্তে নিজের রং পাল্টে ফেললো দেখেছ? তার বাড়ি বুড়ি দাদিও এত দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে, তারপর আমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে। যাও, এসবের অনেক সময় পাবে, এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছাতেই করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন ছেড়ে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়ি তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতে তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে বলল, এ মেয়েকে নিয়ে আর পারি না, নতুন বউকে কিচ্ছু করতে দিবে না। আমার মেয়েটা বড্ড ভালো কি না? তবে তুই ভাবিস না বেঁচে গেলি, তোকে দিয়ে আজ না হলে কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ। এমন কেন লাগছে তার কাছে? সে বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণে তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে দেখা গেল তার বড় বাসরের 5 বছরের মেয়ে পান্নাকে। ভারী মিষ্টি দেখতে। কাকিয়া, কাকিয়া তুমি কেমন আছো? ইস, কি আদুরে ডাক। তাসফির মন চাইল এখনই ওই পোলা গাল দুটো ধরে একটু টেনে দিক। তাসফি মুচকি হেসে তার কথা জবাব দিল, ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? ফান্না মধুস্বরে জবাব দিল, আমিও ভালো আছি কাকিয়া, আমার নাম ফান্না। তোমার কি গো? ইসিরে, ফাঁস হতে পান্নার মা ফাইল ধমক দিল। কাকিয়াকে এসব প্রশ্ন কেন তোমার পান্না? চুপচাপ খাবার খাও। আহ, দমকাবেন না ভাবি, ও ছোট মানুষ। ইস কি আদুরে, একদম রসগোল্লা। ফাইল তাসফির কথাই হেসে দিল। তুমিও কিন্তু খুবই মিষ্টি তাসফি। আমার দেওয়া যে কেন এত ঘাউড়ামি করছে? এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ গোসা করে বুঝি? ফাইলের কথায় তাসফি হালকা লজ্জা পেল, তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাস দেওয়ার কি করে বুঝবে আমি মিষ্টি নাকি তেতো? সে তো আমায় চোখেই দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজো ভাইয়ের বড় ইয়ানা আর চোখে এদের আধিক্যতা দেখে মুখ ছিটকালেন। যত সব ঢং এদের। ভদ্রমহিলা বাড়ি অহংকারী, বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এসব বড় লোকে একদমই খাটে না। অনিমা বেগম একদমকে ইয়ানাকে চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না, ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন একবেলায় সবার সঙ্গে মিশে গেছে। পায়েল বলল, আমি এখনই এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো, তুই খেতে বসে যা। যাই বৌদিমণি। নীল সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকেই জানে না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে সে গটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষ ডাকবে,
তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পিছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিওর একটা মেয়েকে সে তো নিজের কলিগদের সাথে বলে পরিচয় করাতে পারবে না, তার পক্ষে অসম্ভব। নিলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো কেন নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারুদ ছোটায় কী করে? নাম রাখা উচিত ছিল আগুন, তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদলে থ্রি পিস পরায় কেউ কেউ চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়েছে, আড়ালে মুখ বেংসিও কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কমই মানিয়েছে। আরেকজন তো ঠেস দিয়ে বলল আমাদের ছেলে থেকে একটু খাটোই মনে হয়। তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কারশূন্য রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য, যে যা খুশি বলুক তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতো এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না, হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় বাড়ি মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। এই যে যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বললেন, কী যে বলেন না ভাবি, এখন কি আর আগের যুগ আছে? শাড়ি পরায় আর কি আসে যায়? মানুষের আচার ব্যবহারই হচ্ছে আসল বিষয়। পোশাক মার্জিত হলেই তো হলো, শাড়ি আর পোড়াকে কি আসে যায় বলুন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে যায়। তবিও ভাবি এখন তো। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নাই। নতুন বউ দেখতে এসেছেন দেখুন না, আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্যও তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা না হয় আমরাই জেনে নিব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়ি পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা এক্কেবারে চুপসে গেল। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একে বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদেশে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাইগুই করার কি দরকারটা বাপু? শাশুড়ি মা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলোই বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দাজ্জাল হবে তার শাশুড়ি মা, এ নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতো তার শ্বশুরবাড়ি সব ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি ঠিক, সবই ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটিরই ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকমিক আলোক সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল বেলকনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলি স্পষ্ট দৃশ্যমান, বর্ষা হাতে তালু ফুলে ফেঁপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়ালো। গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আমায় কেন বিয়ে করেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধনসূচক শব্দের উৎস খুঁজে চমকে পেছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ব্রু বাঁকিয়ে চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না, মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস, বিয়েটা তাহলে করলি কি জন্য? বিয়ে মানবি না, আমি পুষকে, তাহলে বিয়ের আসলে গিয়েছিলি কেন? পালিয়ে যেতি। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো পুরোটা সে উগলে দিতে পারল না। তাসফি তেতে ওঠে আরও কয়েক পা এগোলো, জাজালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন আপনি পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে কেন বিয়ে করলেন? পিচ্ছি হলে কি হবে, জাজ তো আছে ঠিকই। এই কি বললেন আপনি? নাথিং, পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলে রাগ দেখিও। বলে নিস্তব্ধ হনহন করে চলল রুমের ভিতরে। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগুনি গাছে ডেকে উঠল হুতুম পেঁচা। তারপর তাসফিও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরাবস ভঙ্গিতে। বিশাল পাকা জায়গায় তাদের মাঝে দূরত্ব করে রেখেছে চারপাশে এক অদৃশ্য দেওয়াল। কবে যে এই দেওয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই। তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোরবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে।
বউ যখন মানিস না তবে বউয়ের গায়ের গন্ধ যাতে না পাস, এটা তারই ব্যবস্থা রে বেটা। বরমশাই কোলবালিশখানাকে ব্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রতিউত্তর করেনি। না করুক, তার প্রতিউত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকার সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে সে চমকে গেল। তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের বাবার করা আর্জিতে তার 2 দিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে। সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেন এই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতে নিস্তব্ধতা ছড়িয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, এই ফুসকি, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফি চোখ মুখ কুচকে বলল, তাহলে আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো? নিস্তব্ধ দায়সারাভাবে জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আমার জিনিসপত্রে হাত দিবে না, মাইন্ড ইট। তাসফি কি উত্তর দিবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, যেন একটা কসাই। তাসফির নিশ্চিত এই লোকের কাছে একবার যে রোগী এসেছে, দ্বিতীয়বার আর সে মুখও হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ব্রুকুসকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে কোনো লাভ নাই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়, গুড মর্নিং মামনি। তাসফি মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তার উপর হাসতেও জানে, বাড়ি আশ্চর্যর ব্যাপার স্যাপার তো। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামনি, তোমায় লাস্ট দিন কোনো প্রশ্নের উত্তরটা শিখিয়েছিলাম বলো তো? পান্না তার ছোটো মুখে জবাব দেয়, ফার্স্ট এড বক্সে কী থাকে। ভেরি গুড গার্ল, এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট পান্না তোতা পাখির মতো বলতে থাকে, স্যাভলন, তুলা, কাশি, গস কাপড়, মলম। তা পান্নাকেও তোমার ডাক্তারি ফোনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হলো। অনিমা বেগম তাকে মৃদু দমকান, কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না, ছেলেটার পিছনে কেন পড়েছ? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতে নিস্তব্ধ বলতে শুরু করে, বাবা, ডাক্তারি শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারি জানা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেলল? ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে কিনা ভুল করলেন না তো? আহ, রাখছো কেন? ধরো কথার কথা, তোমার পা কেটে গেল, বাড়িতে কেউ নেই, তুমি আর পান্না শুধু। পান্না যদি প্রাথমিক চিকিৎসা জানে, তবে কিন্তু ওই তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকালতি নিয়ে থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই তো স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চাইলেন। কই, তার ছেলে দুটো এমন অসভ্য নয়, তবে তার এই ছেলেটা কার মতো যে স্বভাব পেল? টেবিলের সবাই মিটমিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে ওসমান বিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখে উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বউয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতে তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশার স্যারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডাক্তারের থেকে তার বাবা এটা আশা করে না। বলে তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুষ্কু মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে! কত বড় বেয়াদব মেয়ে! হাজব্যান্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম এটুকু নেই। অসভ্য মেয়ে। সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি চাইবে না, সেটা সে বুঝে নেবে। যত সব। দুপুরে রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে বাড়তে সাহায্য করবে। কিভাবে করবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যায় অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফি ফাইলকে ইনিয়ে বিনিয়ে বলল, কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না, সে কোথায়? তোমার সাহায্য কিছু করে না কাজে বুঝি? ফাইল কিছুটা ইতস্ত করে হেসে বলল, তেমন কিছু না, মেজো আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তো, তাই এদিকটা আর আসে না। মেজো ভাই তো বাহিরে থাকে, সে সারাক্ষণ ফোন দিতে থাকে, তার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে।
তাসফি ব্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাছে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? ফাইল উত্তর দেয় না। কী বা উত্তর দিবে সে? বড় লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরের খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, ধনেপাতা ভর্তা, শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজি। এত সব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইল। এই পুচকে মেয়েটা আবার রান্নাও করতে জানে। তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্ছি পুচকে নাবালিকা নয়। হুম, কিন্তু নিস্তব্ধ তো তা মানতে নারাজ। যত কিছুই করুক না কেন, এ মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকু মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করে যাচ্ছে। কোনো টু শব্দ নেই। তাছাড়া তাসফি বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে না। সে তো সবার জন্যই রান্না করেছে। তাসফির মস্তিষ্কের কথাকে মনের ডাক হেয় করে। কি মিথ্যুক রে তুই তাসফি! তুই কি তোর বর থেকে প্রশংসা পাওয়ার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানার সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি। তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে সিম্পল। খাওয়ার এক পাকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবউ, তোমায় আবার তোমার ঘাট তেরা বরটা কোনোভাবে চালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর গাড়ের সব কটার রগ আমি টেনে ছেড়ে ফেলবো। ডাক্তার হয়েছে কি সাপের 5 পা দেখে ফেলেছে? নিস্তব্ধ নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো, সাপে তো 5 পা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ করো বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতুবেও তুই বল, এ হতবাগা তোকে ডিস্টার্ব করে? তাসবি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা তার জাতশত্রু। গাড়ে বউ চাপিয়েও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাতবউ, বাহ, তুই বাড়ি ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধ হয় নাতবউর হাতে রান্না বান্না আর খাওয়া হবে না। নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে একেবারে নিশ্চিত হওয়া গেল। তাসবি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো? তোমার নাতি তো লাগাম ছাড়া। গড়ি উড়ানোর আগেই সে সুতো কেটে বেরিয়ে গেছে। কিভাবে যেন, আর টানব কি করে? দুপুরের বাকি সময়টা তাসফি ড্রয়িং রুমে পান্নার সাথে দুষ্টমি করে কাটল। রুমের মাঝে বসে আছে অহংকারী দ্যামাকি ডাক্তার। তার সামনে যাওয়ার তাসফির কোনো রকম ইচ্ছে নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথা উঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, তার এই শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝে একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকেলের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করল 5-6 জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার মুখ হাস্যোজ্জ্বলে নেই। 6 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে, মুখ আমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়ে তারা হুট করে ভিতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল। এটা আবার কেমন অসভ্যতা? এ কি, আপনারা কিছু না বলে ভিতরে কেন ঢুকছেন? বললেন না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ। আমরা নিস্তব্ধকে চাই। নিস্তব্ধ কি বাসায় নেই? আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করল, বদমাস ডাক্তার বাসায় আছে। বিড়বিড় শুনে মাহিম আবার প্রশ্ন করল, কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ, কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই শর্ত, ওই বেটাকে ডাকতে দে। বউ নিয়ে ঘরে বসেও রোমান্স করা বের করছি। রোমান্সের ষষ্ঠী করব রাজ। নিস্তব্ধ, এই নিস্তব্ধতা। এই বেটা নিস্তব্ধতা নিছিলাম। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝ থেকে আমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ব্রুকুসকে গম্ভীর মুখে প্রশ্ন করল তাসফিকে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির সোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো? আশ্চর্য!
তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গহনা, কানে দুল, গলায় স্বর্ণের সেন। তাকে কোন দিক থেকে এই অসভ্য মেয়ে তাকে কাজের লোক মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। পায়ের রং দবদবে পশা, তবে চালচলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে, হাতে কেমন অসভ্য অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই। তাদেরকে তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে ডেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজনে মনে করছে না সে। পান্না বুঝতে পারল মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে দীপ্তির দিকে রাগের চোখে বলল, কাজের লোক নয় ও, আমার কাকিয়া। তুমি কাজের লোক কেন বলছ? আহ পান্না শোনা, অসভ্য মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও শোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। দীপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই মেয়েটা আমায় কি বলল সুজন? আমায় বলল ও কোন সাহসে বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বলল। এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসবি ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহ দীপ্তি, থাম না, তুই কি শুরু করলি? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাস বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমায় তো আগে জানাসনি। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায় ডাক তাকে? নিস্তব্ধ আরশোকে তাকালো তাসফির দিকে। দেখ, ফুসকে মেয়ে কেমন ডাগর ডাগর চোখ দিয়ে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নিব, আগে আমার অপমানের জবাব দিই তুই। তৃপ্তির কথা নিস্তব্ধ ব্রুকুসকে নিল। হোয়াট? এই কাজের মেয়েকে আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বলল? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি আহসানকে অসভ্য বলার? তাসফি চোখ বড় বড় করে চাইল। ও খোদা, এই অসভ্য বেশভূষার মেয়ে নাকি আবার ডাক্তার? এ ডাক্তার হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডাক্তাররা বুঝি এমন সিপ মেন্টালিটির হয়, ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথা নিস্তব্ধ রেখে গেল। সে তার বউকে এখনও বউ হিসাবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কাজের লোক হয়। তৃপ্তি সুন্দর হলেও তার সে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতে বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাহিরের কারো কাছে অপমান হতে দিতে পারে না। যতই তারা বন্ধু হোক না কেন, সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে সিবি সিবি বলল, ফার্স্ট অফ অল, তাসবি ইজ নট এ সার্ভেন্ট, অ্যান্ড সেকেন্ডলি শি ইজ মাই ওয়াইফ। তাই গলাটা নামিয়ে কথা বলবি তৃপ্তি। তোকে কেউ অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে। তাসবি তাকিয়ে রইল রাগে সোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির দিকে। কে বলল তার বর তাকে মানে না? এই যে সে নিজের অজান্তেই তাসবিকে তার অর্ধাঙ্গিনী স্বীকৃতি দিয়েছে, এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিসটা নিস্তব্ধ। প্রথমত তুই তোর এই সিপ মেন্টালিটিটাকে চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার তো বিষয় নয়। বউ দেখতে এসেছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানে তৃপ্তির মুখখানা থমথমি হয়ে গেল। আবারও এভাবে অপমান করল নিস্তব্ধ তাকে। তার বারবার ভালোবাসার আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবেই বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকেই। তৃপ্তি হনহন করে বেরিয়ে গেল। মাহিন হাততালি দিয়ে বলল, কেয়া বাত হে মামা, কেয়া বাত হে। কি দিলি ভাই? ছোট্ট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়ানা আর আরশি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল। বলল, তাহলে এই হলো আমাদের ডাক্তার তাসফিয়া স্যারের বলা পুস্কু বউ, আর আমাদের মিষ্টি ভাবি। বলে তাপসির গাল টেনে দিল যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুস্কে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরশি রসিকতা করে বলে উঠল, ওমা দেখ দেখ, আমাদের ফুসকি ভাবি যান গাল কেমন টুকটুকে লাল হয়ে গেছে লজ্জায়। বলি, কোন দিক দিয়ে আমাদের ভাবিকে তোর পিচ্ছি মনে হয় বলতো নিস্তব্ধ? তার উপর একটু আগে যা খেল দেখালো, নিজুরিটাকে বাড়ি থেকে বের করে ছাড়ল। বেচারা আমাদের কত অনুরোধ করে সঙ্গে এসেছিল। তাসফি জিজ্ঞেস করলো, নিজুরি কে আপু? নিজুরিকে দেখলে না কেমন গট গট করে হেঁটে চলে গেল? ওর কথায় কিছু মনে করো না তুমি, কেমন? ও একটু এমনই, ও
ওদের রসিকতায় তাসফি ও মিষ্টি হাসল। আপু দুটো ভারী মিষ্টি। যাক, বর বদমাস হলে কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর, ব্যবহারও আর চেহারাও। দেখ না নিস্তব্ধ, আমাদের পিচ্ছি ভাবির হাসিটাও কি মিষ্টি। নিস্তব্ধ ব্রু কুচকে তাকালো। এই, একদম আমাদের দিকে ব্রু কুচকে তাকাবি না নিস্তব্ধ, তোর ব্রু কুচকানোতে আমাদের কিছুই যায় আসে না। তাসফি তাড়া দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু, বসুন বসুন না। তখনই পায়েল নিচে নেমে এলো। ওদের দেখে খুশি হয়ে বলল, ওমা, তোমরা আজ এলে বুঝি, বিয়েতে তো আসলে না। আরশি বলল, কিভাবে আসবো বলুন তো ভাবি, আপনার দেওয়া তো আমাদের বিয়ের দাওয়াতই দেয়নি। বিয়েটাও হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এটা এই আমাদের আমাদের মাঝেই আছে, যেভাবে বুঝেছি। আচ্ছা তোমরা বসো, দেখি একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি, মা তো ঘুমিয়ে আছে। এক পাকে সুজন ফিসফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছ, নাকি তোমার নিচেই ফিসে ফেলেছ? সুজনের কথা নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তার দিকে চাইল। এই, একদম চোখ গরম করে তাকাবি না তো, চোখ গরমকে আমরা ভয় পাই নাকি বল? মাহিন মাহিনও সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, অবশ্যই আমরা ভয় পাই নাকি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন, তুই তোর বউকে কিভাবে ফিসিস সেটা তো আমরা সবাই জানি, তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে এলো। এ কি, সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা নিয়ে এসে দেখে ছেলে ফেলে সব উদাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেলে বাহিরে এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়ল। আয়ানা তাসফিকে পিসপিস করে বলল, নিস্তব্ধ তোমায় শুয়েছে, মানে ইন্টিমেন্ট? তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কী যে বলেন না আপু, শুতে চাইলেই আমি দেব নাকি, এত সোজা? আমাকে সে বউ হিসেবে মানে না, আমার কাছে কেন আসবে বলুন তো, আমিও বা কেন দেব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো আমি মরে যাচ্ছি না, তাই না বলুন? তাসফির কথায় আয়ানা আরও সেই দুজনে চোখ বড় বড় করে চাইল। কি দেখছে তারা? নিস্তব্ধর ফুসকের বউ সে তো বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় এই মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আরও সে সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো, একদম ওই হতচ্ছাড়াকে কাছে ঘেঁষতে দেবে না। বউ মানে না আবার কাছে আসা কিসের, একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আয়ানা বলল, কি গো মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিয়ে না যেন, সময় মতো কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসবিও মিষ্টি করে হাসল, জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। যার যার নিজ কর্মব্যস্ততা থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টার সঙ্গে সপ্তাহে সপ্তাহে প্রুফ দেওয়ার আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে, বয়স প্রায় বছরখানেক হবে। বন্ধুদের মাঝে সে প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরি সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়ানার বিয়ে হয়েছে কিছু মাস, আরশির সামনে হবে। সুজন স্বর্ণ ছাড়া তার কোনো পেশায় ভালো লাগে না, তবু আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করিয়েছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের একই কথা, কী যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মায়ের খেতে আমি রাজি নই মা। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জোটে, তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশুকে বিয়ে করিয়ে দাও না মা, ওর তো বয়স 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কিনা সে বোকা, হাই খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবেন? কত করে বলে তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবু বিয়েটা কর, আমরা সেই মেয়েকে ঘরে তুলে আনবো। সুজন তবু এক পায়ে নারাজ, বলবে কি যে বলো না, আমার বৃষ্টি পোকা মা, আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর যে সে মেয়ে জন্ম হবে? যেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে, যাও মা, সেদিনই আমি বিয়ে করব। রাহেলা বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকেন।
এ দামড়া ছেলেকে আর কী বা বলতে পারবে, মারতে তো আর পারবে না। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলল, তৃপ্তিকে এবার নিজের মনের কথাটা বলে দিলেই তো পারিস। নিস্তব্ধর কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ও নির্ঘাত আমার গলা টিপে মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভিতর নাই ভাই। বন্ধুগণ হতাশ হয়। আর কত বোঝাবে তারা? ওরা স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা, সে কলেজ লাইফ থেকে। অথচ ছেলেটা স্বীকার করতেই নারাজ। সুজন মনে মনে কৌতুক হেসে বলে, বলে দিলেই আর কি হবে নিস্তব্ধ? তৃপ্তি আমায় এক কথায় প্রত্যাখ্যান করবে, কারণ ওর মনে যে শুধুমাত্র তোরই বসবাস। ওর মনের দখলদারি যে শুধুমাত্র তুই। প্রত্যাখ্যানের তীব্র যন্ত্রণা চেয়ে না বলে যন্ত্রণা পাওয়াটা অমৃতের সমান। এই তো আমি বেশ আছি রে। চার বন্ধু বাহিরে থেকে এসে দেখলো যুবতীগণ বসে বসে পীড়িতের আলাপ করছে। মাহিন টিটকিরি করেই বলল, মেয়ে মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি, যেখানেই মানুষ দেখবে ব্রয়লার মুরগির মতো মুহূর্তে গলে সিদ্ধ হয়ে আলাপ করতে বসে পড়বে। বুঝলি সৃজন? আরশি ফুটে উঠল, কেন রে? আর তোরা কি উঠপাখি? যেখানে যাস গলা উঁচু করে সিগারেট টানতে শুরু করিস। এই যে বাহির থেকে আসলি, তোরা গল্প করিসনি, সিগারেট খাসনি? আস্তাগফিরুল্লাহ, আমরা কেন সিগারেট ফিগারেট খাই না? মাঝে মাঝে সৃজন একটু একটু খায় আর কি। সৃজন মাহিনের মাথায় টোকা মারতে তার চম্বিতে ফিরল। সঙ্গে সঙ্গে সে জিভ কাটল। ইস, হিসাবে গন্ডগোল হয়ে গেছে রে। সুজনের পিছে গিয়ে ফিসফিস করে বলল, আন্টি এখানে আছে, তুই আমায় বলবি না? আহামক কথাকার, তোরা এখন জুতা পিটা করতে মন চাইছে। এতদিনে তিলে তিলে গড়ে তোলা প্রেস্টিজ তোরা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিলি রে। অনিমা বেগম সরু চোখে সেলিয়া তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আর বাসন্তী নিচে নেমে এসেছে। অনিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তা তুমিও সিগারেট খাও নাকি বাবা? নিস্তব্ধ তুতলিয়ে বৃথা আসার চেষ্টা করল। মাহিনীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না না মা, কী সব বলো না, আমি ওসব চাইপাস খাই নাকি? আমি খাই না, ওরাই মাঝে মাঝে খাই আর কি। আমি নিষেধ করি, বেয়াদবগুলো শুনে না। তুমিও তো বাবার মতো গোয়েন্দাগিরি শুরু করেছো মা, এটা কিন্তু একদমই ঠিক নয়। অসভ্য দল তার প্রেস্টিজ পাঞ্চার করা ধান্দা নিয়ে এসেছে। তাসবি আর চোখে তাকালো নিস্তব্ধের দিকে। তার ভারী মজা লাগছে লোকটাকে এমন হেনস্থা হতে দেখে। সকলের হাসি ঠাট্টার মাঝে মাহিন আর চোখে বাসন্তীর দিকে তাকালো। আজ পরিস্থিতি ভিন্ন না হলে ওই মিষ্টি মেয়েটা তার জিম্মায় থাকতো। হোক না বয়সে সে ছোট, ভালোবাসায় আবার বাস বিচার কিসের? ওই যে মেয়েটা বুকে হাজারো কষ্ট চেপে রেখে কীভাবে সকলের সঙ্গে হাসি মজা করছে। কেউ কি তার ভিতরের লুকানো ব্যথাটা বুঝতে পারে? কিন্তু মাহিন তো পারছে। পরিস্থিতি তার অনুকূলে, তাই তো সেও আজ মেয়েটার কাছাকাছি যেতে পারে না। সিগারেট 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 আমায় ধোকা দিয়েছে। সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। আরে সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। সিগারেট খাইয়া আজ আমি গাজার নৌকায় ঘুরি, তবুও মা আমায় আবার দেয় জারি। কি হচ্ছে এখানে? নিস্তব্ধ ধমকে উঠল তাসফিকে। এই মেয়ের বানানো গান শুনে তার পুরপুরে মেজাজ মুহূর্তে খিচিয়ে গিয়েছে। সে বেশ বুঝতে পারছে তাকে জ্বালানোতেই এই গান গাওয়া হচ্ছে। তাসফি দাঁড়িয়েছিল বেলকনিতে। নিস্তব্ধের প্রশ্নে সে ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, পারে, দেখতে পাচ্ছেন না কি করছি? আকাশ দেখছি, সঙ্গে স্পেশাল গানও তো গাইছি, শুনতে পাচ্ছেন না ডাক্তার সাহেব? তাসফির খাপছাড়া জবাবে নিস্তব্ধের রাগ তরতর করে বেড়ে গেল। পুরুষটি রমণীর মাঝে থাকা দূরত্বটুকু গুছিয়ে নিল। তার দুহাত শক্ত করে চেপে ধরল বেলকুনির রেলিংয়ের সাথে। আরও একটু নিচু হলো পুরুষটি। অহংকারী মানুষের নিঃশ্বাস আশ্রে পড়েছে রমণীর চোখে মুখে। তাসফি চোখ বুজে নিল নিমেষেই। রমণীর মুখের কাছে নিজের মুখ নিয়ে পুরুষটি পিস করে ভয়ঙ্কর হুমকিমূলক বাক্য আওড়াল। এত জ্বালাতন কেন করছো আমায় বোকা মেয়ে? আমার জ্বলন্ত অনলের পাশ হতে নিজেও পুড়ে ছাই হয়ে যাবে। মনে রেখো নাবালিকা মেয়ে, তাই সাবধান। নিস্তব্ধ তাকে ছেড়ে দিয়ে ভিতরে চলে গেল। তাসবি ফিস করে বলল, তাহলে কেন পোড়াচ্ছেন না? আমি তো চাই আপনার অনলে পুড়িয়ে আমায় ছাই করে দিন, নিঃশেষ করে দিন এ তাসবির অস্তিত্ব। হৃদয়ে এঁকে দিন যন্ত্রের মতো মিষ্টি কলঙ্ক। আপনার অনলের আগুনেই পুড়তেই তো প্রহর গুনছে অহংকারী পুরুষ। পরদিন তাসফির বাবা মোস্তফা সাহেব এসেছেন মেয়েকে দেখতে। ভদ্রলোক আবেগে আপ্লুত হয়ে পড়ল মেয়েকে দেখে।
কদিন পর হয়তো সে আর এই আদুরে মুখখানা দেখার সুযোগই পাবেন না। কে বলতে পারে। বাবাকে দেখতে তাসফি ও ঘরে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আস্তে মামনি, পড়ে যাবে তো। এখনও তোমার চটপটানি স্বভাব গেল না মামনি। চুপ থাকো তো বাবা, মনে হচ্ছে কত জনম তোমায় দেখি না। দাদি কেন আনোনি? বুড়িকে বলবে সে যেন তার আনহুকে আর কল না দেয়। মেয়ের অভিমানে মোস্তফা সাহেব মুচকি হাসলেন। নিস্তব্ধ ভাষায় থাকায় সেও শ্বশুরের সঙ্গে কুশল বিনিময় করলেন। যতই হোক একমাত্র শ্বশুর তার। তাছাড়া সে একজন ডক্টর। কর্তব্য জ্ঞানহীন তার পক্ষে মোটেই সাজে না। ওইসব ছেলে মানুষই অন্য কারো দ্বারাই সম্ভব। মোস্তফা সাহেব এসেছিলেন তাসফির ভর্তির কাগজপত্র দিয়ে যেতে। নীলয় সাহেবে নাকি তাকে বলেছে, আবার সন্ধ্যার মাঝে সে প্রস্থান করেছে। তাসফির মন খারাপ হলো। আবার কবে তার বাবা আসবে? তার বাবা না আসুক, সে ঠিক সপ্তাহখানেক পরে ও বাড়ি অবশ্যই যাবে, আর তার একমাত্র বাবাকে একদম চমকে দিবে। ডিনার শেষে দাদু সকলকে বললেন, অনেক দিন তো ছেলের গদিতে থাকা হলো, এবারে আমি আমার পৈতৃক নিবাসে ফিরতে চাই। আবার কোনো নাতি নাতনির বিয়ে হলে তখন আবার আসব। সকলে বারবার করে থাকতে বললেও ওসমান শেখ এক কথায় তিনি থাকবেন না। পরদিন বুড়ির দিকে দাদু রওনা হলো। অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাসফির মনটা আরও খারাপ হলো। দুদিন দাদুর সাথে গল্প করে বুড়োটার প্রতি ভারী মায়া জন্মে গেছে। যাওয়ার আগে দাদু তার মাথায় হাত বুলিয়ে বলে গেল, ভালো থেকো দিদিভাই, আর অসভ্যটা তোমায় বিরক্ত করলে সোজাই দাদুর টেলিফোন নম্বরে একটা কল করবে, ব্যাস। ওই শয়তানি একদম গুছিয়ে দিব। কী ব্যাপার বলো তো তাসফি, মুখটাকে এমন করে শুকনো কচু পাতার মতো কেন বানিয়ে রেখেছিস? আরে বাবা, দাদু গেল আবার এলো বলে। চল তো, আজ আমি আর বাবা তোর ভর্তির ফর্ম ফিল আপ পূরণ করে বাহিরে ঘুরব। চল চল, ভেতরে চল। সন্ধ্যার পর নিস্তব্ধ প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরল। আজ রোগীর সংখ্যা ছিল বেশি। যেহেতু দুদিন ছুটি কাটিয়েছে, সকলে একসঙ্গেই ভিড় জমিয়েছে। তাছাড়া আরও একটা কারণে তার মনটা বিষিয়ে গিয়েছে। দাদু এমনটা কেন করলো? মাত্র 17 বছর বয়সী একটা মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। এখন কি তার পুতুল খেলার বয়স? এখনই নাবালিকা মেয়েকে তার আলাদা করে পালতে হবে। তার ইচ্ছে ছিল সেই মেয়েদের একজনকে বিয়ে করবে, যে তার সকল দুঃখগুলো বুঝতে পারে। তার সমস্যা হলো তার মতো ভেবে একটা সলিউশন দিতে পারবে। কিন্তু তাসফির পক্ষে কি তা সম্ভব? যতই সে নিজেকে বড় দেখাক না কেন, আসলে তার মাঝে তো সেরকম ম্যাচুরিটি এখনো আসেনি। যতই হোক সে তো পুরুষ মানুষ। পুরুষালী কামনা তার সর্বাধিক। তাসফির মতো বাচ্চা মেয়ে কি তা পূরণ করতে পারবে? কখনো না। ওইটুকু ফুসকে মেয়ে কী করে তার ইচ্ছে পূরণ করবে? তার দানবীয় বারিকি শরীর বহন করার ক্ষমতা ওই মেয়ের কখনোই হবে না। তাছাড়া এই যে এখন তার এক গ্লাস ঠান্ডা শরবত দরকার, তা কি ওই মেয়ে বুঝতে পারছে? পারবে কি করে? স্বামীর প্রতি কী দায়িত্ব সেটাই তো সে জানে না। ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে তাসফিকে বিছানায় এলোমেলো শুয়ে থাকতে দেখে তার মেজাজটা দপ করে যেন আর বেড়ে গেল। মনে হলো আগুনের মাঝে কেরোসিন ঢেলে দিয়েছে। তাসফির মসৃণ উন্মুক্ত পেট দৃশ্যমান নিস্তব্ধ চোখে। তার মাথা ছাড়া দিয়ে উঠল এলোমেলো নিষিদ্ধ অনুভূতির দল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। না, আর পারছে না। এর দ্রুত সলিউশন দরকার। এভাবে আর তার পক্ষে থাকা সম্ভব না। গলা ফাটিয়ে ডাকল, আপা, আপা। এই মেয়ে এখনও আমার রুমে কি করছে? দাদু তো চলে গিয়েছে। তুই বলেছিলি দাদু চলে গেলে এই মেয়ে আমার রুমে আর থাকবে না। এখনও সে এখানে কি করছে? সব জিনিসপত্র নিয়ে এখনই বের হতে বল। বাসন্তী আটকে উঠল। ইস, সে তো ভুলেই বসেছিল ব্যাপারটা। এখন কি হবে? চিৎকারের আওয়াজে তাসফি ধড়পড় করে উঠে বসল। সদ্য ঘুম থেকে উঠায় তার মস্তিষ্ক এলোমেলো। নিস্তব্ধের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এভাবে কেন চিল্লাচ্ছেন? নিস্তব্ধ তার কথার কোনো জবাব দিল না। বাসন্তী এসে বলল, ভাই, এই কদিন তো ঠিকই থাকলি, আর কটা দিন থাক না একসঙ্গে, সব ঠিক হয়ে যাবে দেখবি। বাধ্য হয়ে থেকেছিলাম আপা, আর এক মুহূর্ত থাকতে চায় না। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বল আমার রুম থেকে। আর এক মুহূর্ত থাকা সম্ভব না আমার পক্ষে। তাসফির নিস্তেজ হয়ে বসে রইল। অহংকারী পুরুষটি বাধ্য হয়ে তার সঙ্গে রুম শেয়ার করেছে। সে কি এ পুরুষের রুমে থাকার জন্য মরে যাচ্ছে? কখনোই না। এত অপমানের পরে তো আর সে কিছুতেই থাকবে না। ছেলে চেঁচামেচি শুনে অনিমা বেগম এগিয়ে এলেন। ভেবেছিলেন ছেলে তার বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু না। এদের বাপ ছেলের রক্ত তো একই। কি করে শুধরাবে এরা? বাসন্তী আবার কিছু বোঝাতে গেলে অনিমা বেগম থামিয়ে দিল তাকে। তাসফি লাগেজ গুছিয়ে বের হলো। বাসন্তী তোমায় রুম দেখিয়ে দিবে।
তাসফি কাঠের পুতুলের মতো শাশুড়ির কথা মেনে নিল। অনিমা বেগম আবার বললেন, তাছাড়া তাসফির এখনও সংসার করার বয়স হয়নি, তার এখন পড়াশোনা করে সেটেল হওয়ার বয়স। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ সেটাই, তবে এখন তাকে পড়াশোনা করাতো কেন বিয়ে দিল? বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না মা? অনিমা বেগম ছেলের কথার কোনো জবাব দিলেন না। সব কিছুর একটা কারণ থাকে নিস্তব্ধ, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই। আমাদের নিয়তিতে যা আছে তা তো বলবেই, তুমিও তো আটকাতে পারবে না, বলে তিনি রুম ত্যাগ করলেন। নিস্তব্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। তার সারা শরীরে রক্ত টকবক করছে। এ তো মেন্টাল স্পেস সে নিতে পারছে না। ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাসফি নিজ লাগেজ গুছিয়ে শূন্য চোখে আরেকটা বার রুমটাতে চোখ বুলিয়ে নিল। তারপর নিষ্প্রাণ চোখে বেরিয়ে গেল রুম থেকে। এ দুদিনে পুরুষটি তার মায়ায় পড়েনি। অবশ্য দুদিনে তাসের ঘরে কি আর এ সম্ভব? বাকিটা উপরওয়ালাই জানেন। রমণী গজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় পিছনে পড়ে রইল নিস্তব্ধ ইয়াসারের শূন্য ঘরখানা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ধূসর রংধনু। লিখেছেন মাহিরা ইসলাম মাহি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।